আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেখেন, মাদ্রাসা অধিদপ্তর থেকে একটা নোটিশ আছে, গতকালকে এই নোটিশটা পাবলিশড হয়েছে। তো আমি নোটিশটা সরাসরি আপনাদেরকে দেখাবো এবং এর গুরুত্বও আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমি একটা ব্রাউজার ওপেন করে রেখেছি, ফায়ারফক্স। তো এখানে আমি লিখব www.dme.gov.bd। তো এন্টার দিলাম, এখানে চলে আসছে। এখানে দেখেন, এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে। তো আমি এখানে ক্লিক করি, নোটিশটা আর একটু বড় করার জন্য এখানে ক্লিক করি। দেখেন এখানে নোটিশটা, পুরো নোটিশটা দেখা যাচ্ছে। এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রদানের লক্ষ্যে তথ্য হাল নাগাদ সংক্রান্ত নোটিশটা দিয়েছে। ইতিমধ্যে স্কুলে কিন্তু শুরু হয়েছে এবং আমাদের মাদ্রাসার হবে, যার জন্য এই নোটিশটা দিয়েছে। তো এখানে দেখেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের এমপিও বেতন ভাতার সরকারি অংশ ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষক কর্মচারীগণের এমপিও বেতন ভাতার সরকারি অংশ ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত তথ্যাদি আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন। উল্লেখ্য, আগামী মার্চ 2025 মাস থেকে যে সকল শিক্ষক কর্মচারীগণ নতুন এমপিওর আবেদন করবেন তারা অবশ্যই নিম্নোক্ত তথ্যাদি হালনাগাদ পূর্বক আবেদন করবেন, অন্যথায় এমপিও আবেদন বাতিল পূর্বক ফেরত পাঠানো হবে। তো পরের অংশ হচ্ছে, যারা নতুন অ্যাড হবে তাদের জন্য অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য অ্যাপ্লিকেশন করবে। তারপরে অনেক শিক্ষক নিয়োগ হবে এনটিআরসির মাধ্যমে বা অন্য কোনোভাবে নিয়োগ হবে শিক্ষক কর্মচারী, তাদের জন্য এটা দিয়েছে। তো যারা চলমান আছে তাদের জন্য এই অংশ। আবেদনকারীর নাম বাংলা ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, পিতার নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। এখন যারা বেশি দিন চাকরি করছেন অথবা রিটায়ার্ডের আর 2-4 বছর আছে, তাদের বেলায় দেখা যাচ্ছে যে অনেক অনেকেরই পিতামাতার এনআইডি নাই। তো এমত অবস্থায় তাদের জন্য আমি সাজেস্ট করব হচ্ছে, আপনার সার্টিফিকেটে যে পিতামাতার নাম যে বানান দেওয়া আছে আপনি সেই বানান দিবেন। আর যদি পিতামাতার এনআইডি থাকে তাহলে তো সেই অনুসারে করবেন। আর অনেকেরই মিল নাই, মিল না থাকাটাই অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে দেখা দেবে। আমি যা দেখতেছি অনেকেরই, আমি যাদের সাথে আলাপ করেছি তাদের অনেকেরই এনআইডির সাথে সার্টিফিকেটের মিল নাই, আবার পিতামাতার সাথে সার্টিফিকেটের মিল নাই, আবার এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের মিল নাই, বিভিন্ন রকম তথ্যর হেরফের দেখা যাচ্ছে। তো এমত অবস্থায় আমার সাজেশন হচ্ছে যে সার্টিফিকেট অনুযায়ী এবং আপনার এনআইডি অনুযায়ী যদি মিল থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি সমস্যাগুলো থেকে যায় টুকটাক চালিয়ে অবশ্যই আপনার সার্টিফিকেট ফলো করবেন। সার্টিফিকেট ফলো করে এই পিতার নাম মাতার নামগুলো আপনারা দিয়ে দেবেন। তারপর জন্ম তারিখ, এটা তো ঠিক থাকা, অবশ্যই ঠিক থাকা স্বাভাবিক, এটা অনেক সবারই ঠিক থাকে। তারপরে এনআইডি নম্বর, এখানে একটা বিষয় আছে, যেমন স্মার্ট এনআইডি এবং এর আগে যেটা অ্যানালগ ছিল এই এনআইডি, দুই রকম নাম্বার। কিন্তু এক্ষেত্রে যাদের নাম্বার আপনার এই স্মার্ট এনআইডি নাম্বার দিয়ে যারা এমপিওভুক্ত হয়েছেন তাদের বেলায় ওই নাম্বারটা তো কোনো সমস্যা নেই। কিন্তু অনেকেই আছেন, মানে অধিকাংশই আছেন যে স্মার্ট এনআইডি হওয়ার আগেই এমপিওভুক্ত হয়েছেন, তাদের এই স্মার্ট এনআইডি নাম্বারের সাথে ওই নাম্বারে কিন্তু মিল নাই। এক্ষেত্রে আপনারা আগের নাম্বারও দিয়ে দিতে পারেন অথবা এই স্মার্ট এনআইডি নাম্বার দিয়ে দিতে পারেন, পাশাপাশি আগেরটাও উল্লেখ করে দিতে পারেন। মেমি সফটওয়্যারে ঢোকা যাচ্ছে না, আমি মেমি সফটওয়্যারে ঢোকার দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ঢুকতে পারলাম না।
তো আপনারা এই আগের এনআইডি নাম্বারটা যদি থাকে তাও দিয়ে দিতে পারেন, আর পরবর্তী যে স্মার্ট এনআইডি হয়েছে এটাও দিয়ে দিতে পারেন। কারণ যে সার্চ করলে কর্তৃপক্ষ যদি সার্চ করে দেখে তাহলে এনআইডি নাম্বার যেটাই দিক, আপনার বায়োডাটা বা আপনার যে ডাটা আছে ইলেকশন কমিশনে, নির্বাচন কমিশনের আন্ডারে সার্ভারে, সেখানে তথ্য তো একই আছে, হয়তো নাম্বারটা 2 রকম হয়েছে, সমস্যা হবে না আশা করি। আচ্ছা, তার মোবাইল নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আপনার বিকাশ নগদ, বিকাশ আর নগদের ভিতর থাকলেই ভালো হবে, আমি এটা মনে করি। এবং এই সিম কার্ডটা কেনা হতে হবে আপনার নামে, এবং সিম কার্ড রেজিস্ট্রেশন করা হতে হবে আপনার নামে, এবং ফোনটা তো আপনারই থাকবে, আপনার জাতীয় পরিচয় ব্যবহার করেই ওটা করা লাগবে। পদ ও পদবি, পদ এবং পদবি একই রকম শব্দ কিন্তু দুটোটাই, তাই এর ভিতর ডিফারেন্স হচ্ছে, দেখেন এমপিওতে ফলো করলে দেখতে পারবেন যে সহকারী শিক্ষক এটি লেখা আছে, তো এখানে পদ হচ্ছে সহকারী শিক্ষক আর পদবি হচ্ছে এটি অ্যাসিস্ট্যান্ট টিচার। এইভাবে এটি দিয়ে দেবেন, সংক্ষেপে এটি আছে এমপিওতে, এটি দিয়ে দেবেন। আর পদের ক্ষেত্রে আপনারা এটা দিয়ে দেবেন যে সহকারী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার। বেতন কোড তো এমপিওতে আছে, আপনারা দেখে নেবেন। ছবি, আপডেট ছবি দিবেন। যোগদানের তারিখ, এটা তো আপনাদের জানা আছে, যোগদানের তারিখ দিয়ে দেবেন। ব্যাংকের তথ্যাদি, ব্যাংকের নাম, ব্যাংকের হিসাব নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার। এইখানে আপনার যে এনআইডি কার্ডে যে নাম আছে সেই নামই ব্যাংক অ্যাকাউন্ট নাম হিসাবে থাকবে, সেটা করতে হবে। এবং ব্যাংকের নাম দিয়ে দেবেন, এবং ওই ব্যাংকের রাউটিং নাম্বার অবশ্যই আপনাদের জানা থাকার কথা। যদি কারো জানা না থাকে ব্যাংকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে তাদের রাউটিং নাম্বার কত। যেমন সোনালী ব্যাংকের রাউটিং, আমরা রূপালী ব্যাংক থেকে লেনদেন করি, তো রূপালী ব্যাংকের রাউটিং নাম্বারটা আমি দেখাবো, একটু পরেই দেখাচ্ছি। এবং ব্যাংকের হিসাব নম্বর, যে 13 সংখ্যার যে হিসাব নাম্বার আছে ওই নাম্বারটাই দিয়ে দেবেন। অনেকের আগে তো আগে অ্যাকাউন্ট করা, সেখানে 4 ডিজিট 3 ডিজিট বিভিন্ন রকম 3 ডিজিটেও লেখা আছে অনেকের ইয়াতে। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে এখন যে কম্পিউটারে যে নাম্বারটা আসছে অনলাইন অ্যাকাউন্ট নাম্বার, যেটা 13 ডিজিটের, ওই নাম্বারটা দিয়ে দেওয়াটাই শ্রেয়, ভালো হবে আশা করি। আর এই সমস্ত ডাটা আগের থেকেই আপনারা কালেকশন করে রাখবেন। এবার এই কিনে এমত অবস্থায় উক্ত তথ্যাদি হালনাগাদ পূর্বক নতুন এমপিও আবেদন অধিদপ্তরের মেমিস সার্ভারে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আমি মেমিস সার্ভারে ঢুকতে পারিনি, আগেই বলেছি, ঢুকলে আপনাদের আরও বিস্তারিত দেখাতে পারতাম। তো আমি যখনই ঢুকতে পারবো আমি আরও একটা ভিডিও করে দেব, এবং কিভাবে এই যে তথ্য আপলোড করবেন সে ভিডিও আমি করে দেব ইনশাল্লাহ। তো এই ডাটাগুলো কিভাবে কালেকশন করবেন সেটা আমি একটু দেখাচ্ছি, আমি যেভাবে করতেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো চলেন, তো দেখেন এখানে আমি নিজের মন মতো করে একটা গ্রাফ করে রাখছি, একটা ওয়ার্ড ফাইলে। আমি ডাটাগুলো এভাবে কালেকশন করব, সবার ডাটা নিয়ে আসবো এখানে, নিয়ে তারপরে আমি শুরু করব। এন্ট্রি শুরু করার সময় এইটা যদি আপনাদের কাছে রাখেন অনেক সুবিধা হবে কাজের। আপনি দেখেন এই যে নাম বাংলা লাগবে, ইংরেজি লাগবে, পিতার নাম বাংলা লাগবে, ইংরেজি লাগবে, মাতার নাম বাংলা লাগবে, ইংরেজি লাগবে, জন্ম তারিখ, এনআইডি নম্বর লাগবে, তারপরে আপনার মোবাইল নম্বর লাগবে, বিকাশ অথবা নগদ, দেখেন নগদও আছে, বিকাশও আছে। তারপরে আপনার পদ ও পদবি, সুপারিনটেনডেন্ট ইংরেজি তো লেখা যায়, পদবি হিসাবে আছে এসইউপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট এ সুপার আছে, এসইউপি আছে, সহকারী শিক্ষকের ক্ষেত্রে এটি আছে। আচ্ছা, তার বেতন কোড, যোগদানের তারিখ, তারপরে ব্যাংকের নাম, ব্যাংকের নাম রূপালী ব্যাংক পিএলসি, আর হিসাবের নাম যে যার যে নাম তাই, তারপরে হিসাব নম্বর, রাউটিং নম্বর। হিসাব নম্বর এখানে আমি অন্য নম্বর ব্যবহার করেছি, তো হবে আর কি এরকম। রাউটিং নাম্বার হচ্ছে এই রূপালী ব্যাংকের রাউটিং নাম্বার এটা,
যাদের রূপালী ব্যাংক আছে তারা এটা ব্যবহার করতে পারবেন, অথবা ব্যাংকে জিজ্ঞেস করাটাই ভালো, ওই ব্যাংকের রাউটিং নাম্বারটাই তো লাগবে, তাই ব্যাংকের রাউটিং নাম্বার সব ক্ষেত্রে এক নাও হতে পারে। তো এইভাবে ডাটা কালেকশন করে রাখলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে, কাজ করতে অনেক সুবিধা হবে। তো এইভাবে ডাটা আগে কালেকশন করে রাখবেন। তারপরে চলেন আবার যাই এখানে। তো এখানে এই নোটিশটা আপনার যে কথা বলছে যে এই ইএফটির মাধ্যমে যে পেমেন্ট দেবে, এর কিন্তু স্পর্শকাতর বিষয় হলো যে তথ্য হেরফের হইলে এটা কিন্তু আটকে যাবে, এটা ওরা দেবে না। স্কুলে কিন্তু অনেক সমস্যা হয়েছে, আমরা চেষ্টা করব তথ্য একেবারে নির্ভুলভাবে দেওয়ার জন্য, এবং তথ্যের যেন কোনো গরমিল না হয়। বিশেষ করে সিম কার্ড একজনের নামে কিন্তু বিকাশ করা আবার আর একজনের নামে, এরকম হয়েছে অনেক আগে যাদের করা তাদের অনেক ক্ষেত্রে আমি দেখতেছি ভুল হয়েছে এরকম। তো এগুলো যদি কারো থাকে তাহলে নতুন সিম কিনে নতুন নাম বিকাশ খুলে বা নগদ খুলে তারপরে এন্ট্রি করবেন, তাই সেটাও ভালো হবে। তো এই ছিল এই নোটিশের তাৎপর্য সংক্ষেপে আপনাদের জানানোর জন্য ভিডিওটা করলাম। ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব। আর মেমিসে ঢুকতে পারলে আমি আরও বিস্তারিত সহ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।